পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ নয়, গুরুত্ব দিতে হবে পেশাগত দক্ষতা ও সততাকে। সেনা সদর নির্বাচনী পর্ষদের প্রধানমন্ত্রী। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় শাহাবুদ্দিন, সাভারের স্মৃতিসৌধ, শেরেবাংলা নগরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিনের। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়মুক্তি থাকায় দায়িত্ব পালনকালীন ফৌজদারি বা অন্য বিষয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালিত যানের চালকরা, ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় মিলছে না গ্যাস, স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতি পর্ষদের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। সরকার প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে সচিবালয়ে এক সভায় তিনি এই আশ্বাস দেন। দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে যোগ দেন। শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার নানা চ্যালেঞ্জ উল্লেখ করেন তারা। প্রধানমন্ত্রী চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে বলেন, এই শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। চা বাগানে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি চান মালিকরা। এ খাতের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গেলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রবিবার বেলা 2টা 25 বঙ্গভবন ছেড়ে রাজধানী গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে যাত্রা করেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গত শুক্রবার পদত্যাগ করেন তিনি। সংবিধান অনুযায়ী 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেন 3 বছর 3 মাস। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মোহাম্মদ শাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রবিবার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার এই সরকারি বাসভবনে অবস্থানও। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। সেখানে স্বাধীনতা যুদ্ধের মহান বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর তিনি যান শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দায়িত্ব নেয়ার একদিন পর রবিবার 12:15 সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। বিউগলে বেজে ওঠে করুণ সুর, সশস্ত্র সালাম জানায় 3 বাহিনীর চৌকস দল। এ সময়
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধানগণ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। সেখানে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায় মুক্তি রয়েছে, তাই দায়িত্ব পালনকালীন ফৌজদারি কিংবা অন্য কোনো বিষয়ে পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। তবে সাংবিধানিক দায়িত্বের বাইরে অন্য কিছু করে থাকলে তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে। সচিবালয়ে পুলিশ কর্মকর্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন স্বাস্থ্যগত কারণে, তাই তা গ্রহণ করেন স্পিকার। এটা আইনি পদক্ষেপ। স্বৈরাচারের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও বর্তমান সরকারের সময় তিনি দায়িত্ব পালন করেছেন সাংবিধানিকভাবে। এর বাইরে তিনি যদি কিছু করে থাকেন সেগুলো দেখার সুযোগ আছে বলে জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফোন করতে লন্ডন যাওয়ার দরকার হয় না। মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুজন আনসার সদস্য বিষয়টি উদ্ঘাটন করেছেন, তাদেরকে পুরস্কৃত করা হবে। ঘটনাক্রমে সনাতন ধর্মের অনুষ্ঠানের দিন হওয়াটা কাকতালীয় উল্লেখ করে বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। এদিকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির গ্রেফতার প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জনদাবি বিবেচনা করা হবে, তবে কেউ অন্যায়ের শিকার হোক তাও চায় না সরকার। দুপুরে চট্টগ্রামে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে সরকার সব বিষয় যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। আইনমন্ত্রী আরও বলেন, গত 16 বছরে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। ফ্যাসিস্ট আমলের লুটপাটের স্বর্গরাজ্য থেকে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে চলছে। এই যাত্রা ব্যর্থ হলে 24-এর শহীদরা ব্যর্থ হবে, ভুলুণ্ঠিত হবে 71-এর স্বাধীনতা। জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান ও মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকার হোক সেটাও চাব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। দেশ, রাষ্ট্র এবং মানুষের কল্যাণে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টাল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পাশ করা শিক্ষার্থীদের চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। রাজনীতি আমরা সবসময় করি, থাকবে, রাজনীতি না থাকলে দেশ চলবে না। এই জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়, ইট শুড বি পজিটিভ অলওয়েজ, যে দেশের কল্যাণের জন্য
মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। চাকরি তৈরি করতে হবে নিজেদেরকে। আমরা কেন এখনই চিন্তা করি না যে আমি নিজেই একটা এমপ্লয়মেন্ট করব, আমি একটা ইন্ডাস্ট্রি করব, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করব, আমি একটা এগ্রিকালচার ফার্ম করব, একটা পোল্ট্রি করব, তাহলে কিন্তু অনেকটা সেই অবস্থা কেটে যাবে। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। সিএনজি স্টেশনের বাইরে বাড়ছে ভোগান্তি। দীর্ঘ লাইনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় গ্যাসের উপর নির্ভরশীলরা। চালকরা বলছেন আয় রোজগার কমেছে অর্ধেকের কোটায়। মালিকের হাজিরা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। এদিকে কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ না থাকায় ও অন্যান্য পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। প্রাইভেট কারের এই দীর্ঘ লাইনের অপেক্ষা গ্যাসের জন্য, যা শেষ হয়েছে সিএনজি স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে যেয়ে। কিছুদিন আগে অকটেন ডিজেলের সংকটের পর এখন নতুন সংকটের নাম গ্যাস। সংকটকালে বিপাকে পড়েছেন গ্যাস চালিত গাড়ির চালকরা। সিএনজি চালকদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মালিকের জমা। অন্যদিকে মালিকানাধীন গাড়ির চালকদের অতিরিক্ত সময় ধরে অফিস করতে হচ্ছে বলে জানান তারা। 30 টাকার 40 টাকার গ্যাস ঢোকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম সিরিয়াল দিতে হয়। আগে তো গ্যাস ছিল একটু ভাড়া মারতাম, কিন্তু এখন অনেক কষ্ট, জমা ওঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। 116 টাকা এক বিন্দু গ্যাস ছিল না, আমি কাকরাইল থেকে টাইনে আনতেছি গাড়িটা, খালি গাড়ি। ওই যে রশিদ খুলি নেই, এখন রশিদ লাগানোই আছে। তাহলে 116 টাকার গ্যাস ঢুকছে, যে পাম্প কর্তৃপক্ষ কি করবো আর আমি কি করবো আর ওরা কেন, কিন্তু আমরা তো বন্দি শিকার। ওই চাবিটা আছে বিধা 1800 টাকা আমার গালায় ধরি। এই যে 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের গ্যাস নিতে হয়, রাত্রে ঘুম নেই। আজকে 2 দিন ধরে আমি ঘুমাতে পারছি না। স্যারকে নামে এটা এখন আবার আসলাম, এখন আবার নিয়ে আবার কিছুক্ষণ চলবো, যতক্ষণ চলে আর কি, তো আবার যে কোনো পাম্পে আবার সিয়ালটা গেছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ কম থাকায় ও পর্যাপ্ত চাপ না থাকায় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এতে করে যেমন কাজের চাপ বেড়েছে, তেমনিভাবে আর্থিক ক্ষতির কথাও বলেছেন তারা। গ্যাস যদি না থাকে আমরা দিব কোথা থেকে? যদি গ্যাসটা সমতল করে দেয় তাহলে প্রেশারটা ফুল থাকে, গ্যাসটাও পরিপূর্ণ পায়। 50% প্রেশারও লাইনে নাই। ওই ক্ষেত্রে যে গাড়িগুলো একবার গ্যাস নেয় ওরা দেখা যায় দিনে 3 বার চলে আসে। কারণ তারপরেও এই যে যানজট, মানে ওদের যে লাইন 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে থেকে এসে 100-150 টাকার গ্যাস নেয়, এদেরকে সামলানো মুশকিল। ওরা তো এত কিছু বুঝতে চায় না। ওরা তো মনে করতেছে আমাদের পাম্পের কোনো সমস্যা। গ্যাস নিতে আসা গাড়িগুলো সড়কের একটা অংশ লাইন করায় মূল সড়কে ধীর গতিতে চলছে অন্যান্য গাড়ি। মাঝে মাঝে তৈরি হচ্ছে যানজট। দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন চালক ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের আলোচিত কমিশনার একরামুল হক হত্যা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। এদিন সকালে 2018 সালে কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। এতে শেখ হাসিনা সহ 11 জনকে অভিযুক্ত করা হয়। পরে অভিযোগপত্র আমলে নিয়ে এই মামলায় পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেয়া শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দিয়েছি। কক্সবাজারের রামুতে চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে চোর অপবাদে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়েছে। উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে। ভুক্তভোগী জসিমউদ্দিনের অভিযোগ, এলাকার দিলদারের ছেলে তারেক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 10 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে
এলাকা ছেড়ে চলে যেতে বলে তারা। এক পর্যায়ে গিয়াসউদ্দিন ও সালাউদ্দিন সহ 10 থেকে 12 জনের একটি দল গতরাতে প্রবাসীর বাড়িতে হামলা চালায়। তাকে জবরদস্তি করে তুলে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় অভিযোগ করলেও রামু থানার ওসি মনিরুজ্জামান মুচলেকা নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেন। ভুক্তভোগী প্রবাসী জসিমউদ্দিন সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে অবদানকারীদের স্বীকৃতি স্মরণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গণঅভ্যুত্থানে অবদান রাখা তরুণদের সাথে এই বিশেষ সভার প্রতিনিধিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের ফলে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে বলে বক্তব্যে তুলে ধরেন ইশরাক হোসেন। এছাড়া সভার চূড়ান্ত সিদ্ধান্তসমূহ স্মরণসভার রূপরেখা উপস্থিত তরুণদের সামনে সংক্ষেপে তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই জাগরণ পথসভায় হামলা হতে পারে বলে জানিয়েছে দলটি। দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান দলের নেতারা। এ বিষয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানান তারা। এ সময় আগামী সোমবার জেলা সদর, তাড়াইল ও করিমগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য পথসভার সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন দলীয় নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খান অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় অংশ নিতে পারে। অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শেখ খায়রুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ডিএমপি ও বাস পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো ঢাকা মহানগরীতে মোট 32টি রুটে বাস চলাচলের বিষয়ে একমত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এর সভাকক্ষে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত সভায় এই তথ্য উঠে আসে। সভায় জানানো হয়, প্রস্তাবিত 32টি রুটের অধিকাংশ রুটই 30 কিলোমিটারের অধিক, যা নগর পরিবহনের ক্ষেত্রে সঠিকভাবে উপযুক্ত নয়। এর ফলে উত্তরা, গাজীপুর, ডেমরা, যাত্রাবাড়ি বা সাভারগামী রাস্তায় বাস রুটগুলোর ওভারল্যাপিং হবে ও বাস রুট রেশনালাইজেশনের পরেও সেখানে একাধিক কোম্পানির বাস চলবে। সভায় আরও জানানো হয়, মহানগরবাসীর যাত্রা আরও সাবলীল করতে একটি পাবলিক ট্রান্সপোর্ট মডেল প্রস্তুত ও সেটি আপডেটের কাজ চলমান রয়েছে। এছাড়া বাস পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমূহের সাথে আলোচনা চলমান রয়েছে। নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা জজ আদালত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সাধারণ জনগণ ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা শিশু জান্নাতুলের উপর চালানো এই বর্বরোচিত ঘটনার তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান। এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্যদের আসামির পক্ষে মামলা পরিচালনা না করার অনুরোধ জানান তারা। উৎপাদন স্থল হিলিতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 টাকায়। টানা কয়েকদিনের বৃষ্টিতে ওই এলাকায় কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এই অবস্থা। ব্যবসায়ীরা জানান, কৃষকের ক্ষেত নষ্ট হওয়ায় মোকামগুলোতে কমেছে কাঁচামরিচের সরবরাহ। ফলে প্রতিযোগিতামূলক বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে মরিচ, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এদিকে ক্রেতারা জানান, বাজারের অনেক দোকানে মিলছে না মরিচ। হাতে গোনা কয়েকটি দোকানে পাওয়া গেলেও চড়া দামে বিক্রি করছেন দোকানিরা, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হলে দাম কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। শিক্ষার্থীদের মাঝে গাছের চারাও বিতরণ করেন তিনি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহীতে বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দিয়েছেন পানি সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন। অ্যাসোসিয়েশনের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। ফেনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন। এ উপলক্ষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুলতানা নাসরিন।
খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বয়রা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে এতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাগড়াছড়িতে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আন্তধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক শান্তি প্রতিষ্ঠা বিষয়ক কর্মশালা হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের কর্মকর্তা উত্থান চৌধুরী। সভাপতিত্ব করেন নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্রমোহন রোয়াজা। বরিশালে এবার তালা দেয়া হলো সিভিল সার্জনের কক্ষে। সচেতন নাগরিক কমিটির ব্যানারে সিভিল সার্জনের কক্ষে তালা দেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, জুলাই আগস্ট আন্দোলন চলাকালে সিভিল সার্জনে পদায়নকারী ডাক্তার মনিরুজ্জামান আহতদের কোনো ধরনের সহযোগিতা করেননি। এমনকি ৫ আগস্ট পরবর্তী আহত নিহতদের তালিকা প্রণয়নের নির্দেশ দেয়া হলেও তিনি তা পালন করেননি। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে ক্লিন সানডে কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। নগরীর মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। তিনি শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন এবং স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুরে কর্মসূচি পালন হয়। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাল্কহেড মালিক শ্রমিক নেতারা। উপজেলার ধুলসুরা এলাকায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি হাজী মারফত আলী মিজি, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শিকদার মাস্টার সহ সংগঠনের অন্য নেতারা। ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের পৌরসভার খেয়াঘাট থেকে নয়া রাস্তা পর্যন্ত আধা কিলোমিটার সড়কটি ব্যক্তি উদ্যোগে সংস্কার করে দিয়েছেন স্থানীয় যুব শিক্ষানুরাগী আইনজীবী KM মামুনুর রশিদ। স্থানীয় শাহেদ হাওলাদার, বেলায়েত খলিফা সহ অনেকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার AKM সরোয়ারজান বিশ্বাস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার KM বাবর। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ নয়, গুরুত্ব দিতে হবে পেশাগত দক্ষতা ও সততাকে, সেরা সদর নির্বাচনী পর্ষদের প্রধানমন্ত্রী। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় শাহাবুদ্দিন, সাভারের স্মৃতিসৌধ, শেরেবাংলা নগরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়মুক্তি থাকায় দায়িত্ব পালনকালীন ফৌজদারি বা অন্য বিষয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালিত যানের চালকরা, ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষায় মিলছে না গ্যাস, স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।